হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর উচ্চ মাধ্যমিক বোর্ডের, ঠিক আছে, সেখান থেকে একটা কবিতা নিয়ে তোমাদেরকে বোঝাবো, কবিতা নিয়ে আলোচনা করব এবং তার বিষয়বস্তু সমস্ত কিছু তোমাদেরকে একেবারে বিস্তারিতভাবে আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হবে, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হবে, ঠিক আছে। আর এই যে সমস্ত ক্লাস করানো হবে, নোটস দেওয়া হবে, এগুলো সম্পূর্ণ তোমাদের ফ্রিতে দেওয়া হবে। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ বা নোটস পেতে চাচ্ছ, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। দেখো, তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি। আজকে তোমাদের ক্লাস 12 থেকে একটা কবিতা, যেটা হচ্ছে রূপনারায়ণের কুলে, এই কবিতা নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে একেবারে খোলাখুলি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। দেখো, প্রথমে একটু কবিতাটা সম্পর্কে জেনে নিই আমরা। কবিতাটা যিনি লিখেছেন, দেখো আমি নাম লিখে দিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কেই বা না চেনে, তাই না? তিনি হচ্ছে বিশ্বকবি। তো তার লেখাই একটা কবিতা আজকে আমরা দেখবো, যেটা হচ্ছে রূপনারায়ণের কুলে, ঠিক আছে। দেখো, আগে রবীন্দ্রনাথের একটু জন্ম সম্পর্কে আমরা জেনে নিই। 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাগর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। এটা চলে গেল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। এবার কবিতাটার উৎসটা আমরা জেনে নিই, যে কবিতাটার উৎসটা কোথা থেকে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কবিতাটার উৎস হচ্ছে হলো শেষ লেখা যে কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হচ্ছে এই রূপনারায়ণের কুলে, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে 1941 খ্রিস্টাব্দে 13ই মে শান্তিনিকেতনের উদয় নামক বাড়িতে কিন্তু এই কবিতাটি তিনি রচনা করে, এই কবিতাটি রচিত হয়েছিল, ঠিক আছে। দেখো, জন্ম আর কবির যে কবিতার উৎস, সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। এখন কবিতাটার যে আছে বিষয়বস্তু, সেটা নিয়ে আমি তোমাদেরকে কবিতাটা লাইন ধরে পড়াবো, লাইন ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা একটু টেক্সট বুকটা বের করে নিয়ে বসবে, ঠিক আছে। দেখো, লাইন লাইন ধরে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে চলে যাই টেক্সট বুকের মধ্যে। দেখো, প্রথমে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি। হ্যাঁ, এই কবিতাটার নাম হচ্ছে রূপনারায়ণের কুলে। অনেকজনই কিন্তু উচ্চারণে ভুল করে, ঠিক আছে। অনেকজন বলে রূপ নারায়ণের কুলে, সেটা কিন্তু না, রূপনারায়ণের কুলে। আর রূপনারায়ণটা কি? রূপনারায়ণটা হচ্ছে একটা বাংলার বিখ্যাত নদের নাম, ঠিক আছে, রূপনারায়ণ। সেই রূপনারায়ণের নদ নিয়ে কবিতা, কবি হচ্ছে এই কবিতায় আলোচনা করেছে, ঠিক আছে। তো প্রথম লাইনে আমরা চলে যাই। প্রথমে আমরা কবিতাটা পাঠ করি, তারপরে বিষয়বস্তুটা লাইন ধরে ধরে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। দেখো, প্রথম পাঠে বলছে রূপনারায়ণের কুল রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে বলেছে যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই লাইনটায় বলেছে রূপনারায়ণের কুলে, বলতে শুধুমাত্র ওই নদের কথা বলছে না, কবির যে জীবনে যে রূপনারায়ণের নদ আছে, সেই জীবনের রূপনারায়ণের নদীর সামনে কি হয়েছে, তিনি জেগে উঠেছে, জানলো এই জগৎ একটা স্বপ্ন নয়। তো এইটার বিষয়বস্তুতে একটু আমরা চলে যাই। প্রথমেই বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আছেন, তার জীবনের অন্তিম পর্যায়ে, বলতে মৃত্যুর আগে, যখন সে শয্যাশায়ী, রোগে আক্রান্ত, সেই সময় তিনি কিন্তু এই কবিতাটি লিখেছিলেন রূপনারায়ণের কুলে। তো তিনি সে সময় এসে বলেছে যে, আর এই কবিতাটা যখন লেখা হয়েছিল না, তখন সময়টা ছিল হচ্ছে হলো ভোরের আগে, অন্ধকারময় জগৎ হয়, যখন রাত্রি হয়, আমরা স্বপ্ন দেখি, সেই সময় কবি বলছে, জানো এতদিন সে কি মানে স্বপ্ন দেখছিল, অন্ধকার রাত, যেরকম রাতের অন্ধকারে কিছু দেখা যায় না, সেরকম সে চোখে কিছু দেখতে পারছিল না, সবকিছু অন্ধকার রাখছিল। কিন্তু এখন সে সেই স্বপ্ন থেকে জাগনা পেল, ঠিক আছে, স্বপ্ন থেকে জেগে উঠে দেখলো এটা একটা স্বপ্ন নয়, এটা একটা বাস্তব জগৎ, ঠিক আছে। এতদিন যে মায়ার মধ্যে তিনি আক্রান্ত ছিলেন, তিনি ভেবেছিলেন এই জগৎ হচ্ছে রোমান্টিক, স্বপ্নে এবং মায়া ভরা, কিন্তু আসলে তা নয়, এটা হচ্ছে একটা স্বপ্ন ছাড়া বাস্তব জগৎ। সেই জগৎকে তিনি দেখতে পেলেন। দেখো, তারপরে বলেছে পরের লাইনে, রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ। কিসের অক্ষরে? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি নিজের রূপের কথা বলছে। এই লাইনটা বুঝতে গেলে আমাদের কবির একটু জীবন সম্পর্কে আমরা জেনে নিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আছেন, তার জীবন কিন্তু অত্যন্ত বেদনাময়, দুঃখে আর কষ্টে ভরা। আমরা যদি দেখি, তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, তারপরে তার যত প্রিয় প্রিয়জন ছিল সবাইকে কিন্তু তিনি হারিয়েছেন। তার জীবনটাই তিনি অতিবাহিত করেছে অত্যন্ত দুঃখে কষ্টে। তাই তিনি এখানে লিখেছেন যে রক্তের অক্ষরে, সেই রক্তের অক্ষরে তিনি তার জীবনের যে রূপ, সেই রূপটা কিন্তু দেখেছে। এই জীবন, আমাদের বাস্তব জীবন কিন্তু বড়ই কঠিন, সেটা দুঃখ এবং যন্ত্রণায় ভরা। সেই রূপটা তিনি দেখেছেন এবং উপলব্ধি করেছেন। আর সেই দুঃখ, আমাদের জীবনে যদি আমরা দুঃখ না পাই, বেদনা না থাকে, তাহলে আমরা সেই অভিজ্ঞতাটা যদি না নিতে পারি, তাহলে জীবনের যে চরম বাস্তব সেটাকে কিন্তু আমরা অনুভব করতে পারবো না। তাই কবি বলেছেন যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, কিসের দ্বারা? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই জীবনে শুধুমাত্র আঘাত আর বেদনা দিয়েই কিন্তু এই জীবনের চরম বাস্তবকে আমি অনুভব করতে পারলাম। ঠিক আছে, দেখো পরের লাইনে আমরা চলে যাই। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। দেখো, সত্যটা কিন্তু খুব কঠিন, সত্যটা কিন্তু কেউ পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু সত্যটা কঠিন হলেও সে কিন্তু তোমাকে কখনো বঞ্চনা করবে না। সত্য জিনিসটা কিন্তু কেউ পছন্দ করে না, কিন্তু সত্যটা কিন্তু সব সময় সত্যের জয় হয়, সে কিন্তু তোমাকে কখনো বঞ্চনা করে না। তাই কবি নিজের জীবনে কি করেছে? সত্যটাকে অনুভব করেছে, সত্যকে বেছে নিয়েছে, কঠিন পথ বেছে নিয়েছে। আর কি বলেছে? কারণ সেই কঠিন সত্য কি? তোমাকে কখনো বঞ্চনা করবে না, মানে তোমার সঙ্গে ছলনা করবে না সেই সত্য। তারপরের লাইনে আমরা চলে যাই। আমি তোর দুঃখের তপস্যা এই জীবন, আমি তোর দুঃখের তপস্যা এই জীবন, সত্যের দরুন মৃত্যু লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, শোধ করে দিতে। ঠিক আছে, কি বলেছে এই লাইনটায়? আমি তো দুঃখের তপস্যায় জীবন, বলছে এই জীবনটা, আমরা যে এই জীবনটা আছে, মৃত্যু অব্দি আমাদের কি জীবনটা একটা তপস্যা। কিসের তপস্যা? দুঃখ কষ্টের তপস্যা। জীবন হচ্ছে দুঃখ কষ্টই ভরা। তো কি বলেছে পরের লাইনে? সত্যের দরুন মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। ঠিক আছে, দেখো জীবনের সব থেকে চরম সত্যটা কি? আমাদের জীবনের সব থেকে চরম সত্য হচ্ছে মৃত্যু। একটা জীব যারা আছে, সে কখনো কিন্তু বলতে পারবে না যে আমার আবার জন্ম হবে বা আমি এই হয়ে জন্ম হব, কিন্তু একটা জীব জন্ম নিলে তাকে অবশ্যই মরতে হবে। আমাদের জীবনের চরম সত্য কিন্তু মৃত্যু। ঠিক আছে, তো তাই বলেছে সেই মৃত্যু যে আছে, সেই মৃত্যু দিয়ে জীবনের যে চরম সত্য, চরম সত্যের মূল্য পরিশোধ করবে এই কবি। ঠিক আছে, তো এই যে তিনটা পার্ট আছে, প্রথমে রূপনারায়ণের কুলে, এখানে তিনি তার জীবন নিয়ে যে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু এই কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। প্রথমে তিনি বলেছেন এই জগৎ কি? এই জগৎ হচ্ছে একটা বাস্তব জগৎ। আমরা সবাই এটাকে স্বপ্ন মনে করি, পরিকল্পনা মনে করি, কিন্তু এটা বাস্তব জগৎ, খুব কঠিন জগৎ। তারপরের লাইনে তিনি কে, তার জীবনটা কি আসলে, সেই সম্পর্কে আলোচনা করেছেন। আর লাস্টে তিনি বলেছেন মৃত্যু কি, মৃত্যু কি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু তিনি লাস্টে এই কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তো আজকে রূপনারায়ণের কুলে কবিতাটির আলোচনাটি আমার এতটুকুনি ছিল। আশা করি তোমাদের আমি বুঝাতে পেরেছি। তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।